তো এতক্ষণ অবধি ম্যাক্সওয়েল ইকুয়েশন হলো। ম্যাক্সওয়েল ইকুয়েশনের পরে তাহলে লিখি ম্যাক্সওয়েল ইকুয়েশনস চারটে ছিল ইন টার্মস অফ ফিল্ডস, তারপরে ম্যাক্সওয়েল ইকুয়েশনস ইন টার্মস অফ পোটেনশিয়াল, চারটে থেকে দুটোতে এলো। ঠিক আছে, বেশ। এরপরে কিছু বলতে যাব, তার আগে একটু এগুলো অ্যাকচুয়ালি নতুন কিছু বলবো না, এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস। তো এগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স চ্যাপ্টারে অলরেডি করানো হয়েছিল বা করানোর কথা, যদি কোর্সগুলো করে থাকে তাহলে। ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, ঠিক। আমি জাস্ট এটা একবার বলে দেবো, কারণ এগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে, তাই জাস্ট আরেকবার বলে দেওয়ার জন্য এটা লিখছি এখানে। দেখো, in case of electrostatics, in case of electrostatics, সাপোজ এটা একটা, আচ্ছা বাউন্ডারি কন্ডিশন জিনিসটা কি তার আগে বলি। বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে, ধরো একটা বাউন্ডারি আছে কোথাও, বা ধরো এখানে একটা মিডিয়াম 1, নিচের দিকে এটা মিডিয়াম 1, ওকে, আর এটা কোনো বাউন্ডারি, এবং তার উপরে এটা ধরো মিডিয়াম 2, উপরেরটা, ঠিক। এদের বাউন্ডারিটা কি, এটা হচ্ছে তো বাউন্ডারি। তো এই মিডিয়াম ওয়ার্ডের কোরেসপন্ডিং পারমিয়াবিলিটি ধরো μ1, আর পারমিটিভিটি ε1, এখানে μ2 ε2, ঠিক আছে। তাহলে এবার ধরো যে মিডিয়াম ওয়ানে ধরো কোনো একটা কোরেসপন্ডিং, ধরো যে কোনো ইলেকট্রিক ফিল্ড হোক বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হোক বা ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড হোক বা ম্যাগনেটিক ফিল্ড হোক, কিছু একটা, এবং মিডিয়াম 2তে ধরো ওটা জাস্ট ট্রান্সমিট করলো, তাহলে আমরা এখানে কি পাবো, যদি ওটা আগেরটা যদি ইলেকট্রিক ফিল্ড ছিল তাহলে এখানে একটা চেঞ্জড ইলেকট্রিক ফিল্ড পাবো, যদি এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ছিল তাহলে চেঞ্জ ডিসপ্লেসমেন্ট ভেক্টর পাবো, আর সিমিলারলি এইগুলো পেতে পারি। বাউন্ডারি কন্ডিশনে কি এগুলোর মধ্যে রিলেশন কি রকম সেটা বলা হয়, ঠিক আছে। তো 1 নাম্বার রিলেশনটা হয় এরকম, যে এটা ধরো বাউন্ডারি, এটা 1, ওকে, আর এটা 2, হুম, এদিক বরাবর d1 ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি হয়, এদিক বরাবর সাপোজ d2 যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়, তাহলে প্রথমে উপরে গুলো লিখবো, d1 d2 ডট n2 minus d1 dot n1 equals to sigma f। এখানে প্রথমে উপরের গুলো আগে আপ মাইনাস ডাউন, ইন কেস অফ ডি সিগমা এফ হচ্ছে ফ্রি সারফেস চার্জ ডেন্সিটি, বাউন্ড না, মানে যদি আদৌ কোনো সারফেস চার্জ ডেন্সিটি এক্সট্রা থাকে, এক্সট্রা মানে অ্যাকচুয়াল সারফেস চার্জ ডেন্সিটি কথা বলছি আমি, যেটা পোলারাইজেশনের জন্য বাউন্ড হিসাবে তৈরি হয়নি, সেক্ষেত্রে সেই সারফেসে যে সারফেস চার্জ ডেন্সিটি থাকবে সেটা যদি সিগমা এফ হয়, তো সেই ক্ষেত্রে এই রিলেশনটা ভ্যালিড, ঠিক আছে। আমি কি করে আসছে
একটুও যাব না, কারণ এগুলো এই কোর্সের জিনিসই না, এগুলো ইউজ হবে এখানে। এক নাম্বার হচ্ছে এইটা। দুই নাম্বারটা কি? আচ্ছা, তাহলে N1 আর N2 ডিরেকশনটা কি রকম? তো N1 হচ্ছে এরকম ডিরেকশনে, পারপেন্ডিকুলার, আর N2 হচ্ছে পারপেন্ডিকুলার বাট এরকম ডিরেকশন। ঠিক আছে, তাহলে এই যে D2.N2, এটা মানে কি বোঝাচ্ছে? এটা বোঝাতে চাইছে D পারপেন্ডিকুলার টু, মানে D2 এর পারপেন্ডিকুলার প্রজেকশনটা, যখন আমি ডট প্রোডাক্ট করবো এটার সাথে এটার, আমি এটার জাস্ট প্রজেকশনটা পেয়ে যাবো, এইটুকু। তো এইটা পাবো আমি D2 এর পারপেন্ডিকুলার। তো এইটার করেসপন্ডিং ম্যাগনিটিউডটা হচ্ছে এটা। ঠিক আছে, মাইনাস এটা কি, D1 পারপেন্ডিকুলার ইকুয়ালস টু সিগমা এফ। ঠিক আছে, বেশ। তো যেটা বক্স দিলাম এটা মনে রাখার চেষ্টা করো। ফাইন। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মডিফিকেশনটা বা বাউন্ডারি কন্ডিশনটা, এরকম ভাবে ওটা চেঞ্জটা হবে। এবার দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কিরকম ভাবে ভ্যারি করবে। তো এখানে ধরো এটা 1, এটা 2, ইলেকট্রিক ফিল্ড ধরো এটাতে এরকম ছিল ই, এটাতে ছিল E2। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন হবে এরকম। অ্যাকচুয়ালি কিভাবে আসে সেটা সেটা যদি বলতে হয় তাহলে এখানে কিছুটা লুপ নিয়ে আনা হয়, একটা লুপ কনসিডার করা হয়, এবং এবং এই লুপটা বরাবর যদি আমি পুরোটা যাই, তাহলে ই ডট ডিএল ইকুয়ালস টু জিরো, পুরোটা যদি যাই অ্যান্টি ক্লকওয়াইজ। এই লুপটা বরাবর, এবং ধরে নিচ্ছি এই যে থিকনেসটা অনেক ছোট্ট, মানে নেগলিজিবল, তো আমরা এই দুটো থিকনেসকে নেগলেক্ট করতে পারি, বা নেগলেক্ট করার আগে ধরো ডেল্টা, আর এইদিকে এটা ধরো এল। তাহলে আমরা যেটা অ্যাজিউম করছি যে ডেল্টা ইজ ভেরি ভেরি স্মলার দ্যান এল। বাই দ্য ওয়ে, তাহলে কি হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে E1। এবার দেখো ডিরেকশনটা লক্ষ্য করো, এটা এদিক বরাবর যাচ্ছে, তখন E1 এর প্যারালাল ডিরেকশনটা নেবো। প্যারালাল মানে এই সারফেসটা বাউন্ডারির সাথে প্যারালাল ডিরেকশনটা নেবো। তাহলে E1 প্যারালাল, কিন্তু প্যারালাল যখন ডিরেকশন নিচ্ছি সেটা একটা ভেক্টরই থাকছে, প্যারালাল এদিক বরাবর হতে পারে, এই সারফেসটার সাথে প্যারালাল, প্লেন বরাবর হতে পারে, প্লেন বরাবর না হয়ে এরকমও হতে পারে। এটা কিন্তু সারফেস থেকে বেরিয়ে আসছে আসলে, মানে আমি কিন্তু এটা নিচে নামছে বলছি না, বুঝতে পারছো তো? ভাবো যে এটা একটা প্লেন, তো এই বাউন্ডারির সাপেক্ষে এর প্লেনটা প্যারালাল, তো অনেক রকম ওরিয়েন্টেশন থাকতে পারে না, শুধু পারপেন্ডিকুলার না হলে বাকিগুলো সব প্যারালাল। তাহলে এই ক্ষেত্রে আগেরটা মতো না, এই ক্ষেত্রে এটা কিন্তু ভেক্টর হয়ে যাবে, তাই তো? ভেক্টর হয়ে যাবে। দেখো আমি আরেকবার বলি, ধরো এইটা হচ্ছে সারফেস, ওই বাউন্ডারিটা। এবারে তুমি এই সারফেসের সাথে ধরো একটা প্যারালাল সারফেস আমি নিলাম এখানে, এই সারফেসের সাথে প্যারালাল, তো এই সারফেস বরাবর আমি এদিকে ভেক্টর পেতে পারি, এটাও পেতে পারি, এটা বিভিন্ন রকম পসিবল ডিরেকশন রয়েছে। তো ই প্যারালালের বিভিন্ন পসিবল ডিরেকশন রয়েছে, তাহলে ই প্যারালাল একটা ভেক্টর, তাই না? কিন্তু অন্যদিকে তুমি যদি এই আহ, এই বাউন্ডারিটার সাপেক্ষে যদি লম্ব নাও, তো তার পার্টিকুলার একটাই ওরিয়েন্টেশন সম্ভব, হয় আপ না তো ডাউন। তো সেই ক্ষেত্রে আমাদের আর ভেক্টর নেওয়ার কোনো দরকার নেই, ওই জন্য তখন যখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর যখন লম্ব নিচ্ছিলাম তখন জাস্ট কোনো ভেক্টর দিচ্ছিলাম না ওই জন্য। হুম, বেশ। তাহলে তাহলে কি হচ্ছে না, হুম, তাহলে E1 প্যারালাল, ওকে, ইনটু ডিএল, তাহলে E1 এর সাথে কি এল,
দেখো এটা হচ্ছে এদিক বরাবর ছিল, অ্যারোটা এদিক বরাবর, আমি যাচ্ছিও এদিক বরাবর ধরো। তারপর এইটা, তাহলে এটাতে কি না, এটা আমি লিখবোই না, কারণ হচ্ছে যে না, এই যে থিকনেসটা যখনই গুণ হবে না ই এর সাথে, তো কিছু একটা ধরো ই হলো, ই ডট বা ই এর সাথে গুণ হবে ডেল্টা, আর ডেল্টাটা নেগলিজিবল, জিরো কাছাকাছি, তো বাদ দিয়ে দেবো, তো এই টার্মগুলো লেখা কোনো দরকারই নেই। তারপরের টার্ম কি হবে, তারপরের টার্ম হবে এদিক বরাবর। তাহলে এখন একটা মাইনাস সাইন চলে আসবে, তার মানে আমি এবার এই মাইনাসটা আগে থেকে থাকবে না, তাহলে কি হচ্ছে না প্লাস, এদিক বরাবর যখন যাব, আমার ই আছে এদিক বরাবর আর যাচ্ছে আমি এদিক বরাবর, তো এর প্রজেকশন যখন এদিক বরাবর পড়বে, তার ডিরেকশনটা উল্টো হচ্ছে, ই এর পজিশন হচ্ছে এদিক বরাবর আর আমি যাচ্ছি এদিক বরাবর, তাহলে একটা মাইনাস সাইন আসবে। ই টু প্যারালাল এল, বাট ই টু প্যারালাল একটা ভেক্টর ইকুয়ালস টু জিরো, তাহলে আমি কি পাচ্ছি, ই ওয়ান প্যারালাল ইকুয়ালস টু ই টু প্যারালাল, এল এর কেটে গেল দিক থেকে, বাট এখানে এই দুটো ভেক্টর, তাই তো, প্যারালাল মানে ভেক্টর। ঠিক আছে, বেশ, তাহলে আগেরটাও কি প্রুফটা করে দেখাবো, দেখিয়ে দিই প্রুফটা। তো এই যেটা আসছে না, এটা শুরু হয় ম্যাক্সওয়েল ইকুয়েশনের প্রথম যেটা আছে না, সেটা কি, এটাতে আমরা দুটো বাউন্ডারি কথা, দুটো মিডিয়ামের কথা বলছি, যাতে বাউন্ডারির কথা বলছি, তার মানে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশনের ম্যাটারটা ইউজ করবো ইন জেনারেল। তাহলে ওটা কি ছিল বলতো, প্রথম ম্যাক্সওয়েল ইকুয়েশন এটা, এটা করেসপন্ডিং ইন্টিগ্রাল ফর্ম কি ছিল, টোটাল চার্জ, টোটাল ফ্রি চার্জ যেটা ইনসাইড। তো এইটা যদি ইউজ করি, এবার তুমি দেখো অ্যাজিউম করো যে বাউন্ডারিটা একটা এরকম বাউন্ডারি, রাইট। এবার আমরা একটা অ্যাজিউম করছি একটা সার্কুলার সিলিন্ডার, যেটা এফার ওভার হয়ে যাচ্ছে, এই পোর্শনটা নিচে আছে আর আর উপরটা উপরে আছে, যেটা ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে। এবং আবার ধরে নিচ্ছি এই থিকনেসটা খুবই ছোট্ট, আমরা নেগলেক্ট করবো, এটা নিয়ে ভাববোই না। এবার নিচে হচ্ছে ওয়ান, উপরে হচ্ছে টু। এবার দেখো ডি যখন, তাহলে এদিক বরাবর এরকম, তো ডি যখন এরকম ভাবে ডি ওয়ান যাচ্ছে, আর এদিক বরাবর ডি টু, আর এইটা হচ্ছে ডি এন টু, আর এদিকে এটা হচ্ছে এন ওয়ান, ঠিক। তো এবার এই ইন্টিগ্রেশনটা লক্ষ্য করে দেখো কি হবে, এটা হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, মানে পুরো সারফেসটা লাগবে, তার মানে এই আপওয়ার্ড সারফেসটাও লাগবে, ডাউনওয়ার্ড যে সারফেস এটাও লাগবে, আর এই কার্ভ সারফেসটাও লাগবে, কিন্তু কার্ভ সারফেসের এরিয়া কত বড় তো, 2 পাই আর ইন্টু ডেল্টা, কার্ভ সারফেসটার পেরিফেরি হচ্ছে 2 পাই আর, থিকনেস হচ্ছে ডেল্টা, তাহলে তুমি যদি কার্ভ সারফেসটা নাও, খুব ছোট ডেল্টা এটা, হ্যাঁ, যেটার উপর উপর অর্ধেকটা আছে নিচে অর্ধেকটা আছে এই ইয়েটার, তাহলে তুমি একটা কাজ করো, তুমি যে কোনো জায়গাতে এটা কেটে দাও, কেটে দিলে একটা স্ট্রিপ হয়ে যাবে, স্ট্রিপের লেন্থ কত হবে, 2 পাই আর, আর এটা ডেল্টা, তাহলে 2 পাই আর ইন্টু ডেল্টা হচ্ছে এরিয়াটা, তার মানে এটার এরিয়া হচ্ছে কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর ডেল্টা, ডেল্টা নিয়ারলি জিরো, তাহলে এই টার্মটা নেগলিজিবল, তাহলে আমরা কার্ভ সারফেস নিয়ে ভাববোই না, তাই তো, তাহলে আমরা কার্ভ সারফেস নিয়ে ভাববোই না। বেশ, তাহলে এই ইন্টিগ্রেশনটা তাহলে কোন কোন সারফেসটা নিয়ে ভাববো, তাহলে বাকি রইলো পড়ে ক্লোজ সারফেসটাকে যখন আমি ভাঙবো তখন উপরের সারফেসটা, নিচের সারফেসটা আর কার্ভ সারফেসটা বাদ চলে গেল, তাহলে উপরে এই দুটো সারফেস, তো উপরের সারফেসটার জন্য কি হচ্ছে সেটা দেখো, উপরের সারফেসের জন্য ডি টু আছে, ইন্টিগ্রেশনটা করলে ডিএস এর ইন্টিগ্রেশন করলে উপরের সারফেসের এরিয়াটা পেয়ে যাবো, তাই না, কিন্তু ডি টু ডট এন টু
আর উপরে তাহলে এরিয়াটা ধরো, টোটাল এরিয়াটা পাই আর স্কোয়ার, বাট আমি টোটাল এটাকে এই ধরো, উপর আর নিচের চাকতির এরিয়া তো সমান না। বেশ, আর নিচেরটাতে কি পাচ্ছি দেখো, নিচেরটাতে এন এন টু আছে নিচের দিকে, আর ডি আছে আমার এরকম ভাবে, তাহলে নেগেটিভ সাইন চলে আসবে একটা, যেহেতু উল্টো দিকে আছে। তো মাইনাস ডি ওয়ান ডট এন ওয়ান ইন্টু এ ইকুয়ালস টু কি, এবার চার্জ কতটা থাকবে যদি, এবার দেখো যদি বাউন্ডারিতে মানে এই জায়গাটাতে যদি চার্জ থাকে কিছু একটা, সেটা ধরো সেইটুকু চার্জই নেবো তাই না, কিউ ইন, ফ্রি চার্জ যদি থাকে, সাপোজ যে ফ্রি চার্জ আছে এবং সেই চার্জটা আমি নিলাম কিউ ইন, তাহলে আমরা কি পাচ্ছি, ডি টু ডট এন টু মানে ডি টু পারপেন্ডিকুলার, কোনো ভেক্টর না এটা, মাইনাস ডি ওয়ান পারপেন্ডিকুলার কিউ ইন ফ্রি যেটা মাইনাস বাই এ। তো এবার কিউ বাই এ আমরা কি জানি, এটাই তো সিগমা, এবার ফ্রি চার্জের কথা বলছি তো সিগমা এফ, তাহলে এটা প্রুফ হয়ে গেল তাই না, এটা যেটা ছিল সেটা একটা। তো এটা দুটো বাউন্ডারি কন্ডিশন হলো, এগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আসছে। আরো দুটো বাউন্ডারি কন্ডিশন যেগুলো ম্যাগনেটোস্ট্যাটিক্স এর সাথে রিলেটেড, সেগুলো বলি। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ডের সাথে রিলেটেড। এটা ধরো এটা মিডিয়াম ওয়ান, এটা মিডিয়াম টু, এবার এই দিক বরাবর আছে বি ওয়ান, এদিক বরাবর ধরো আছে বি টু, এদের মধ্যে রিলেশন কিরকম হবে, এটা এটা আসছে ওই রকম সিমিলার। এবার ম্যাক্সওয়েল ইকুয়েশনের 3 নাম্বারটা নেব, তা আমরা জানি এটা, এটা ইন্টিগ্রাল ফর্ম কি জানি, ম্যাটারের ক্ষেত্রেও তো এটাই হয় না, এটা ঠিক আছে। তো এবার আগের মতোই নাও, সারফেস নাও, কিছুটা উপরে আছে কিছু নিচে আছে, বুঝে নাও। হ্যাঁ, এবার এটা ডেলটা আমরা ইগনোর করে দেবো, তাহলে নিচে উপরেটার জন্য কি আসবে, বি টু ডট এন টু, যদি এটা এন টু হয়, ইন্টু টোটাল এরিয়া অফ দ্য ডিস্ক, মাইনাস নিচেরটা মাইনাস হয়ে যাবে, বি ওয়ান ডট এন ওয়ান টোটাল এরিয়া ডিস্ক ইকুয়ালস টু জিরো চলে এলো। তাহলে কি হচ্ছে, এটা এটা বি টু পারপেন্ডিকুলার মাইনাস বি ওয়ান পারপেন্ডিকুলার ইকুয়ালস টু জিরো চলে এলো। তো এটা এটা হচ্ছে এটা, বা এটাকে যে অন্যভাবে ডিরেক্টলি যদি লিখে দিই, তো এখানে পারপেন্ডিকুলার মানে কিন্তু এখানে আর ভেক্টর সাইন থাকবে না, তো ডিরেক্টলি লিখলে বি টু ডট এন টু বি ওয়ান ডট এন ওয়ান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, বেশ, এটা একটা বাউন্ডারি কন্ডিশন হয়ে গেল। আরো একটা বাউন্ডারি কন্ডিশন, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপর বেসড। সেটা কি দেখো, তাহলে কি হলো, উম, আচ্ছা, তাহলে প্রথম এইটা এই বাউন্ডারি কোশ্চেন, এই বাউন্ডারি কন্ডিশনটা আসছে 1 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে, এই বাউন্ডারি কন্ডিশনটা আসছে 2 নাম্বার থেকে, কি করে না, এটা কার্ল ইকুয়ালস টু জিরো, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কথা বলছি, তাই ডেল বি ডেল টি সবসময় জিরো ধরছি আমরা, ঠিক। 2 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশনের ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এইটা, তো 2 নাম্বার থেকে এটা আসছে। 3 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই বাউন্ডারি কন্ডিশন আসছে। 4 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কি আসছে সেটা দেখি। 4 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন কিরকম ছিল, ইন কেস অফ ম্যাটার, সবকটা ম্যাটারে ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করেছি। এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি যদি হয়, এটা এটাই তো না 4 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশনটা। হুম, বেশ, তো এই 4 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন্টিগ্রেশন ফর্মটা, ইন্টিগ্রাল ফর্মটা কি হবে, তো এদিকে প্লাস দিয়ে
এটা কি করছি, এটা ইন্টিগ্রাল ফর্মটা কি কিরকম ভাবে করেছিলাম, সারফেস ইন্টিগ্রেশন নিয়েছিলাম না। এটা কি জেএফ এ যদি আমি ইন্টিগ্রেশনটা নিই তাহলে আমি পাবো টোটাল ফ্রি কারেন্ট আর এর দিকে টোটাল ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাই না? সারফেস ইন্টিগ্রেশন নেওয়ার পর তো এটা ছিল, এটা আমি মনে হয় আগেও বলেছিলাম। তো বেশ, তো এইচ ডট ডিএল, তো এবার সিনারিওটা দেখো কি হচ্ছে। এটা ধরো বাউন্ডারিটা, এবার আগের মতো এখানে একটা ইয়ে নেবো, লুপ। তো লুপটার উপরে হাফটা দেখা যাচ্ছে স্পষ্ট হবে, নিচের হাফটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লোজড ইন্টিগ্রেশন, লাইন লাইন ইন্টিগ্রেশন করব, তো সেই হিসাবে নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার নিচের দিকে ধরো H1 আর উপর দিকে ধরো H2, ঠিক আছে। এবার আমরা জাস্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এখন ধরো আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স এর কথা বলছি, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স, তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ with time, I mean there is no change in electric field or displacement field with time, তো তো এই জিনিসটাকে আমরা জিরো ধরে নিচ্ছি। তো বাউন্ডারি কন্ডিশন যতগুলো বলছি ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্যই বলছি, তো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেও আনা যাচ্ছে সেটা দেখাচ্ছি। তো এটা জিরো, তো শুধুমাত্র আই এফ পড়ে রইল, ঠিক। এবার তাহলে এটা কি হচ্ছে, এই থিকনেসটা নেগলেক্ট করব আবার, তো শুধু পড়ে হলো এই আর এই, তাহলে H1, রাইট, প্যারালাল ভেক্টর ইন্টু এল মাইনাস H2 প্যারালাল এল, আর বাকি দুটোটা তো জিরো। আর এই দিকে এটা কি হচ্ছে, এবার ধরো যে এই বাউন্ডারিতে বরাবর না কারেন্ট যাচ্ছে, ধরো কারেন্ট আছে, কারেন্টের ডিরেকশন ধরো এরকম এরকম ভাবে যাচ্ছে বাউন্ডারি বরাবর, তো কারেন্ট পার ইউনিট লেন্থ কে আমরা বলছি কে, ফ্রি কারেন্ট বলো কে এফ, ঠিক আছে। তো এটা একটা ভেক্টর, হুম। তো আগেরটা যেমন ছিল সারফেস কারেন্ট ডেন্সিটি, এটা একটা কারেন্ট ডেন্সিটি, বাট এটা কে দিয়ে, বাট এটা ইউনিট লেন্থে যতটা কারেন্ট, তাই এফ ডিভাইডেড বাই এল, এটার মধ্যে দিয়ে এটার লেন্থ যদি এল হয় তো পার ইউনিট লেন্থ এটা পাবো। এবং আই এফ কে এরকম ভাবে লেখা হয়, এটা কেন আসছে, তুমি যদি ম্যাগনেটোস্ট্যাটিক্স ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে এটা ক্রস প্রোডাক্ট কেন নিচ্ছে আসলে। অ্যাম্পিয়ার্স ল যেটা আছে না, অ্যাম্পিয়ার্স ল এ কি ছিল না, লুপের এদিক বরাবর আই হলে আইটা পজিটিভ দিচ্ছি, নেগেটিভ হচ্ছে, তো এই জিনিসটাও মেনটেন করার, মানে এটা তখনই সম্ভব যদি ভেক্টর ফর্মটাতে আমি এরকম ক্রস প্রোডাক্টটা নিই। এখানে এন ক্যাপটা কিসের ডিরেকশন দেখো, আমি এটার মধ্যে যাচ্ছিই না, আমি এটা কি করে আসছে, এটা ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে আসা যায় এটা ভাববে। তো এখানে আমি এটা পেলাম এখান থেকে, এখানে তো মড ছিল না, তো ভেক্টর ফর্মে কি হবে সেইটা, ঠিক, ডট এটা, ফাইন। তো তাহলে মানে এখানে আমরা ডিরেকশনটা নিচ্ছি, হ্যাঁ এখানে এল এল ক্যাপ বরাবর যে ডিরেকশন ওটা আমি নিচ্ছি আসলে, কারণ হচ্ছে এই দিকটা দেখো, এই দিকটা কি করছি আমি দেখো, এখানে আমি ভেক্টর ফর্ম, এখানে আমি কি পারপেন্ডিকুলার লিখেছি তাই ভেক্টরটা রেখে দিয়েছি, তাই না? তো এখানেও আমি আই এফ এর সাথে, আই এফ এর সাথে এই যে কারেন্টের যেটা আছে, কারেন্টের ডিরেকশনটা ম্যাটার করবে, শুধুমাত্র আই এফ হবে না এটা, তো ভেক্টর একটা ভেক্টর কোয়ান্টিটি থাকবে, তুমি একটু ভেবে দেখো এই দিকটা আমি ভেক্টর রেখেছি, তাহলে এই দিকটা ভেক্টরই থাকবে না, ঠিক। তাহলে আই এফ এর জায়গাতে কি না, কে এফ ডট এন এল, আমার ডট এল ভেক্টর লিখলাম না, কারণ আমি এইটা একটা ভেক্টর অলরেডি, ঠিক আছে। বেশ, তাহলে এই দুটো যদি আমি ইয়ে করি তাহলে কি পাচ্ছি,
এগুলো ঠিক আছে না? হুম। এখানে অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন হবে ইন জেনারেল। হ্যাঁ, এটা কনভেনশনের উপর ডিপেন্ড করে। আমরা যে ডিরেকশন নিয়েছি ওখানে ওখানে এই দিক বরাবর কি যাচ্ছে, এই দিক বরাবর এইচ যাচ্ছে, তাই তো? আর আমরা ডিরেকশন নিচ্ছি এরকম, তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা এটা না। তো বাট আগেরটাও ভুল ছিল তেমন কিছুই না, মানে জাস্ট এটা কনভেনশন। ঠিক আছে? তো h2 parallel minus h1 parallel equals to kf cross n. তো এইটা হচ্ছে ফোর্থ বাউন্ডারি কন্ডিশন ইন টার্মস অফ kf and n। টা কোনটা? টা যা টাই বলা হলো না। n হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিরেকশন। ঠিক আছে? তো এইটা এরকম। তো আমি এটা ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে দেখাতে পারলাম, বাট এগুলো আরো রেডিলি চলে আসে যদি কেউ ইলেকট্রোস্ট্যাটিক্স ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে ইজিলি করে। ম্যাক্সওয়েল ইকুয়েশন তো ওগুলোকেই কম্বাইন করছে না, তো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেও এগুলো খুব ইজিলি আনা যেতে পারে, সেটা দেখালাম। বাট অ্যাকচুয়ালি এটা ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে বাউন্ডারি কন্ডিশন ইজিলি আনা যায়। ওখানে তো এইসব ইকুয়েশনগুলোরই একটু বলতে পারো যে আগের ফর্মগুলো হোক বা আনমডিফাইড ফর্মগুলো বা স্পেশাল ফর্মগুলোকে ইউজ করা হয়েছিল। বেশ, তো এটা হলো একটা বাউন্ডারি কন্ডিশনগুলো কি করে আনলাম। বেশ, তো এই চারটে বাউন্ডারি কন্ডিশন মাথায় রাখতে পারো। ফাইন। আর একটা জিনিস, যে এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাও বলেছিলাম মনে হয়, যে এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি ছিল না, স্মল ইউ ইকুয়ালস টু স্মল ইউ ই স্মল ইউ বি, এটা ছিল হাফ এপসাইলন ই স্কোয়ার বি স্কোয়ার, বা এটাকেই ই ডট ই বি ডট বি এরকম করে লিখতে পারি। এটাকে অন্য একটা ফর্মেও লেখা যেতে পারে, সেটা কি, হাফ এপসাইলন ই ডট ই, আর আমরা কি জানি, বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। তাহলে বি এর জায়গাতে মিউ এইচ বসিয়ে দাও, তাহলে চলে আসবে কি, মিউ স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে একটা মিউ কেটে যাবে, তো এরকম, বা এইচ ডট এইচ, এইচ ডট এইচ, তাহলে হাফ এপসাইলন ই স্কোয়ার প্লাস হাফ মিউ এইচ স্কোয়ার। ঠিক আছে? তো এটা এটা হয়ে গেল। বেশ, থাক এতটা অবধি।